ঘটনাটি আমার সঙ্গে ঘটে 2015 সালের দিকে। তখন আমি পেশা একজন ট্রাক ড্রাইভার ছিলাম। এখন অবশ্য সেই পেশা থেকে আমি বেরিয়ে এসেছি। তবে তখন এমন একটা আচমকা ঘটনা ঘটবে সেটা আমার জন্য অকল্পনীয় ছিল। বেশিরভাগ সময়ই ট্রাক নিয়ে রাতের বেলা বিভিন্ন জেলায় যাতায়াত করতে হতো। এই জেলা থেকে ওই জেলা আমার কাছে যেন ডাল ভাত হয়ে গিয়েছিল। তবে সেই রাতটা আমি কখনো ভুলতে পারবো না। সেদিন রাতের বেলা আমার ঢাকা থেকে এক গাড়ি মাল নিয়ে নীলফামারীর দিকে যাওয়ার কথা ছিল। বরাবরের মতোই ঢাকা থেকে আমার গাড়ি লোড হতে হতে মোটামুটি 10টা বাজলো। আর ঢাকা শহর থেকে 10টার আগে ট্রাক নিয়ে হয়তো রাস্তায় বের হতে দেয় না, এটা অনেকেই জানেন। আমি একাই সেদিনকে বেরিয়েছিলাম, কারণ আমার হেল্পার আমার সঙ্গে ছিল না। আর হেল্পার ছাড়াই আমি বেশিরভাগ সময় গাড়ি চালাতাম। মাঝে মধ্যে হয়তো ওকে নিয়ে যেতাম। একটা বাচ্চা ছেলে 12-13 বছরের, মাঝে মধ্যে আসতো, তবে ম্যাক্সিমাম টাইমই আমার সঙ্গে থাকতো না। ওই দিন কাওরান বাজার থেকে এক গাড়ি মাল নিয়ে আমি সোজা হাইওয়েতে উঠে গেলাম। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে যখন বগুড়ার কাছাকাছি আসলাম, তখন ওইখানের একটা হোটেলে দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে নিলাম। রাতটা ছিল জ্যোৎস্না রাত, এবং এরকম একটা চমৎকার রাতে হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে ভালোই লাগে, যার কারণে আমার হয়তো সেই রাতে ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি গাড়ি নিয়ে রওনা দিলাম। ওই সময়টা হাইওয়ে একদমই ফাঁকা ছিল, মানে গাড়ি ঘোড়া খুব কম আসা যাওয়া করছিল। কেন এমনটা হলো জানি না, তবে আমি যখন মূল হাইওয়ে ছেড়ে শহরের যেই এলাকায় আমি যাব সেই এলাকার হাইওয়েতে উঠলাম, সেখানে গাড়ি ঘোড়া একদমই কমে গেল। মূল হাইওয়েতে তো গাড়ি একদম কম ছিল, তবে এই হাইওয়েতে গাড়ি ঘোড়া যেন আরও কম। দুদিকে কোনো ঘর বাড়ি নেই, মাইলের পর মাইল যাচ্ছি শুধুমাত্র ফসলি জমি আর ফসলি জমি। মাঝে মধ্যে দু একটা পাড়া দেখা যাচ্ছে, তাও আবার খুব দূরে। এরকম একটা রাস্তায় এর আগে কখনো আমার আসা হয়নি। ট্রাক চালানোর পেশায় আসার পর থেকে আমি অনেক কিছু দেখেছি, অনেক জায়গা ঘুরেছি, নানান ধরনের মানুষ সংস্কৃতির সঙ্গে মিশেছি। তবে এই জায়গার মতো এরকম অদ্ভুত জায়গায় এর আগে কখনো দেখিনি। চারিদিকে সত্যিই খুব শুনশান। নীলফামারী সম্পর্কে আমার একটা বিশেষ অবজারভেশন আছে। রাস্তাটা একদম শুনশান ছিল। আমি খুব সুন্দরভাবে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর অল্প কিছু পথই বাকি ছিল, হয়তো 20-30 কিলোমিটার হবে, যার কারণে আস্তে আস্তে যাচ্ছিলাম। আচমকা আমি খেয়াল করলাম আমার গাড়ির সামনে কেউ একজন লাফ দিয়ে পড়ল। বিষয়টা এমন মনে হলো যে ওপর থেকে কেউ একজন নিচে এসে আমার গাড়ির গ্লাস এবং নিচের অংশে আছড়ে পড়ল। আমি স্পষ্ট দেখেছি যে গাড়ির সামনে কেউ নেই, কারণ জ্যোৎস্না রাতে আমার ট্রাকের আলো খুব ভালোভাবে জ্বলছে, সেই সাথে জ্যোৎস্না রাতে চারিদিকে সব এমনি ভালোভাবে দেখা যাচ্ছে। আমি কিছু বুঝতে পারলাম না। ট্রাকের সামনে হঠাৎ আচমকা এরকম কোন একটা জিনিস, তাও আবার অনেক লম্বা না হলে গ্লাস পর্যন্ত তো আসার কথা না, আর ওপরে কোনো বড় গাছও নেই যে গাছ থেকে লাফ দিবে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষলাম, যখনই আমার গাড়ির ওপর সে এসে পড়েছে আছড়ে, ঠিক তখনই আমি ব্রেক কষেছি। এবং ওই সময়ে আসলে গাড়ির স্পিড খুব বেশি একটা ছিল না। তখন আমি খেয়াল করলাম আমার গাড়ির সামনে দিয়ে বড় বড় আকৃতির বিশাল দুটি বাজ পাখির মতো পাখি এখান থেকে উড়ে গেল। এবং আমার ডান পাশের জানালা দিয়ে তাকালাম, ওরা একদম সেই আগুনের গোল্লার মতো হয়ে কিভাবে যেন চলে গেল। যাই হোক, আমি সেদিকে খুব বেশি একটা মনোনিবেশ করলাম না। তবে আমার দ্বারা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ যে এখানে আহত হয়েছে, সেটা ভেবেই আমি যেন আর কুল কিনারা করতে পারছি না। তারপর আমি নিচে নামলাম। নিচে নেমে অনেক ভয়ে ভয়ে গাড়ির সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আমি সত্যি অবাক হয়েছি যে আমার গাড়ির সামনে কোনো কেউ থাকবে না কিসের জন্য। আমি তো স্পষ্ট খেয়াল করলাম যে কাউকে আমি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি, কারোর গায়ের উপর গাড়ি উঠে গিয়েছে বা আমার গাড়ির সামনে চলে এসেছে, ধাক্কা দিয়েছি। তবে আশেপাশে কেন থাকবে না সে? যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি তাতে করে সে ছিটকে গাড়ি থেকে বেশ খানিকটা সামনে পড়ার কথা। গাড়ির নিচে, ডান পাশে, বাম পাশে কোথাও সে নেই। আমি সত্যি অবাক হলাম। তাহলে জিনিসটা কি ছিল? কোনো প্রাণী হবে? কিন্তু প্রাণীর মতো তো মোটেই মনে হলো না, একজন মানুষের মতোই মনে হলো। স্পষ্ট হাত এবং মাথা দেখেছি। আমি চারিদিকে খুঁজে বেশ খানিকক্ষণ মাথা চুলকাতে লাগলাম, কিন্তু কোনো কুলকিনারা না পেয়ে আমি দ্রুত গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমি ভয়ে ভয়ে দ্রুত গতিতে গাড়িতে চালাতে শুরু করলাম। খানিকটা রাস্তার সামনে যাওয়ার পর আমি খেয়াল করলাম বেশ খানিকটা দূরে কেউ একজন হাত নেড়ে আমাকে ইশারা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, বলছে দাঁড়াতে। আমি কি করব? দাঁড়াবো নাকি চলে যাব? আমি মনে মনে ভাবলাম চলেই যাই। কিন্তু যখন প্রায় কাছাকাছি আসলাম, তখন দেখলাম হিজাব পরিহিত একটা মেয়ে, সে আমাকে ইশারা দিয়ে ডাকছে। একদম সম্পূর্ণরূপে তার মুখে নাকাব এবং হিজাব পরা। সে আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকছে। এত রাতে এরকম একটা মেয়ে এই রাস্তায় কি করছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, সেটা ভেবে আমি সজোরে ব্রেক কষলাম। গাড়িটা অনেকটা সামনে চলে গেল।
কিন্তু মেয়েটা খুব দ্রুত গতির সাথে আমার ড্রাইভিং স্টিয়ারিংয়ের পাশের যে জানালাটা আছে সেখানে আসলো। সে এসে আমাকে বলল, আমাকে একটু সাহায্য করবেন, আমি খুব বিপদে পড়েছি, আমাকে দ্রুত সাহায্য করুন। এটা বলেই সে কোনো কিছু না বলে ওই পাশ দিয়ে দরজা খুলে আমার ট্রাকের সিটে এসে বসে পড়ল। আমি তাকে বললাম, আরে কি করছেন আপনি? আপনি এখানে, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি দ্রুত নামুন, আপনি কে? কোনো অনুমতি না নিয়ে আপনি গাড়িতে উঠে পড়েছেন। লোকটা তখন বলল, আপনি বেশি কথা বলবেন না, আপনি দ্রুত গাড়ি চালান, আমার আসলে খুব ভয় লাগছে, আমি খুব বিপদে পড়েছি, আপনি দ্রুত আমার সঙ্গে চলুন প্লিজ, তাড়াতাড়ি। এটা বলে তারপর আমি গাড়িটা চালাতে শুরু করলাম। মেয়েটার গায়ে অদ্ভুত রকমের একটা পারফিউমের ঘ্রাণ আসছে, একটা খুবই মিষ্টি ঘ্রাণ, কোনো ফুল বা কোনো কিছুর ঘ্রাণ কিনা আমি বলতে পারবো না। তবে বারবার আমি মেয়েটার দিকে খুব আর নজরে তাকাচ্ছিলাম, কারণ হচ্ছে তাকে আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। সে এত রাত্রেবেলা এরকমভাবে কোনো কিছু না বলে আচমকা দুম করে ট্রাকের উপর উঠে পড়লো, আবার বলছে যে সে বিপদে পড়েছে। কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, আপনি কোথায় যাবেন এবং এত রাত্রেবেলা এখানে কি করছেন? আমি বারবার মনে মনে ভাবছিলাম সে কোনো ডাকাত দলের লোক নয় তো, ডাকাতি করার জন্য আমাকে আগে ভাগেই এরকমভাবে, এমনটা হতে পারে, এরকম ঘটনা অনেকবার শুনেছি। তবে তার মুখে নাকাব পরা, গায়ে খুব সুন্দর জামা পরা, আর তার চোখ দুটো এত চমৎকার, দেখে কোনো ডাকাত দলের সদস্য বলে মনে হয় না। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আপনি কোথায় নামবেন এবং আপনার বাড়ি কোথায়? মেয়েটা ততক্ষণে কাত হয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার চেহারাটা খুব সুন্দর হবে মনে হয়, কারণ তার চোখ দুটো এত চমৎকার, বিশেষ করে চোখের ভিতরে কাজল দেওয়া, আর নাকাবের ভেতর থেকে তার চেহারার অনেকটা অবয়ব দেখা যাচ্ছে, কারণ সে যে নাকাবটা পড়েছে সেটা অনেকটা ঝাপসা এবং স্বচ্ছ আর কি, এপাশ থেকে ওপাশ চাইলে দেখা যায় মশারির কাপড়ের মতো। তবে আমি তাকে আর বিরক্ত করলাম না, তার গায়ে আমার ওইখানে থাকা একটা কাপড় টেনে দিয়ে তাকে কাত করে ওইখানে শুয়ে দিলাম আর কি, বালিশ দিয়ে। মেয়েটা ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন, কেন ঘুমিয়ে পড়েছে জানি না, তবে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। আমি খুব দ্রুতর সঙ্গে ওইখান থেকে চলে গেলাম বাজারের দিকে, যে বাজারে আমাকে মাল নিয়ে যাওয়ার কথা। আমি দ্রুততার সঙ্গে সেই মালগুলো আনলোড করতে বললাম কি যে দ্রুত করুন, আমাকে দ্রুত ফিরতে হবে। কেন দ্রুত করছি বুঝতে পারছি না, সম্ভবত মেয়েটাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আর সে অনেকক্ষণ ধরেই অসুস্থ আর কি। আমি যখন তার গায়ে হাত দিয়েছিলাম তার গা প্রচণ্ড পরিমাণ গরম ছিল, মানে শোয়ানোর জন্য যখন তার হাত ধরেছিলাম তখন তার হাতটাও এত পরিমাণ নরম যে আমি তাকে আসলে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি খুব সাবধানতার সঙ্গে তাকে শুইয়ে দিয়েছিলাম, তবে সেই সময় সে ওঠেনি। যদি উঠতো নিশ্চয়ই খারাপ ভাবতো যে আমি তার শরীরে টাচ করার চেষ্টা করেছি এবং সম্ভবত তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছি। আসলে ট্রাক ড্রাইভার বলে কথা, এমন ভাবনা তার হতে পারে, কিন্তু আদতেও যে আমি তাকে সাহায্য করার জন্যই তাকে এরকমভাবে শুয়ে দিয়েছিলাম, কারণ ওরকমভাবে থাকলে সে পড়ে যেত। রাস্তা অনেক ভাঙা, সেই সাথে ওই রাস্তায় আসলে ওরকম করলে সে ব্যথা পেত, যার কারণে আমি তাকে কাত করে শুয়ে দিয়েছি বালিশ দিয়ে। তারপর ওইখান থেকে মাল আনলোড করতে করতে মোটামুটি সকাল 8টা সাড়ে 8টা বাজলো। মেয়েটা আমার ট্রাকের ভিতরেই ঘুমাচ্ছিল, আমি লক করে এসেছি যাতে করে কেউ দেখতে না পায় যে ভেতরে কেউ আছে। তারপর আমি দ্রুত সেখান থেকে টাকাগুলো নিয়ে ট্রাক নিয়ে শহরের দিকে চলে আসলাম। শহরের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার সকালে নাস্তা করতে হবে, তবে তাকে নিয়ে তো হাসপাতালেও যেতে হবে। আগে হাসপাতালে যাব নাকি নাস্তা করব? মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, সেটা আমি স্পষ্ট ওই সময় দেখেছিলাম। তবে যখন মাল আনলোড করে যখন ফেরত আসলাম তখন দেখলাম তার গা আগের মতো গরম নেই, কিছুটা ঠান্ডা। তাহলে কি তার জ্বর সেরেছে নাকি? আমাকে তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, কিন্তু তার আগে ভাবলাম একটু নাস্তা করে নিই। এখনও তো বহু দূর সেই শহরের রাস্তা, মানে সদর, আমাকে আরেকটু পরে গেলেও সমস্যা নেই। তারপর আমি ওইখানে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে যখন আমি ট্রাকে উঠে চাবিটা লাগিয়ে স্টার্ট দিতে যাব, তখনই দেখি মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমার দিকে তাকিয়ে থাকার পর আমি বললাম কি যে কী ব্যাপার, এরকমভাবে তাকিয়ে আছেন কিসের জন্য? মেয়েটা কোনো কথা বলছিল না, বললো কি যে এইগুলো আমার গায়ে কে দিয়েছে? আমি বললাম আমি দিয়েছি, আপনার গায়ে প্রচুর জ্বর, আপনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আপনি নিশ্চয়ই অসুস্থ তাই না? মেয়েটা তখন বলল, একদমই না, আমার গায়ে অসুস্থতার ছাপ বোঝা যাচ্ছে। আমি তখন বললাম যে আপনাকে যখন শোয়াতে গিয়েছিলাম তখন আপনার শরীর দেখলাম বেশ খানিকটা গরম, আমাকে খারাপভাবে নেবেন না, তবে আপনার ভালোর জন্য আমি শুয়ে দিয়েছিলাম, কারণ ওই রাস্তাটা অনেক খারাপ ছিল, যার কারণে বাধ্য হয়ে আমাকে এমনটা করতে হয়েছে, আপনি আমাকে খারাপ ভাববেন না। মেয়েটা তখন বলল, না না ঠিক আছে, আমিও বুঝতে পারছি, তবে আমার গায়ে কোনো জ্বর না, আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা এটাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেটা বুঝতে পারলাম, তবে আপনি কে এবং গতকাল আপনার সঙ্গে কি ঘটেছিল?
আসলে আমি আপনাকে অনেকবার ডেকেছি, ঘুম থেকে তোলার চেষ্টা করেছি ওইখানে যখন আনলোড করতে গিয়েছি, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেনই। আর ওইখানে সকলের সামনে আসলে আপনাকে ডেকে তুলতে পারছিলাম না। ভেবেছিলাম যে পরবর্তীতে আপনার ঘুম ভাঙলে তখন আপনাকে ডাক্তার দেখিয়ে তারপর আপনার বাড়ি পর্যন্ত আপনাকে দিয়ে আসবো। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না আসলে আপনি কেন এরকমভাবে আমার সঙ্গে এরকম ট্রাকে উঠে পড়েছেন কালকে রাত্রে আচমকা কোনো পরিচয় না দিয়ে। মেয়েটা তখন বলল, আসলে আমার যাবার কোনো জায়গা নেই, আমি এখন একটা অসহায় মেয়ে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আপনি কি আপনার বাড়িতে আমাকে কয়েকদিন থাকতে দিবেন? আমি তারপর আমার নিজের ব্যবস্থা করে ফেলবো। আমি বললাম, আমার বাড়িতে আপনাকে কিভাবে থাকতে দিব? আর আমার বাড়ি কোথায় সেটা কি আপনি জানেন? আমি একজন ভ্রাম্যমাণ ট্রাক ড্রাইভার, আমি আজকে এখানে তো কালকে ওখানে। আমার নিজের বাড়ি কোথায় সেটা আপনি জানেন? আর আমি কবে বাড়ি যাই না যাই তার তো কোনো হদিশ নেই। মেয়েটা এই কথা বলার পর সে বলল কি যে, আমি জানি না আপনার বাড়ি কোথায়, তবে আপনি যে ভালো মানুষ সেটা আমি বুঝতে পেরেছি, এবং আপনি আমাকে সাহায্য করবেন সেটাও আমি জানি। মেয়েটা সব বলে আমাকে হয়তো ফাঁসানোর চেষ্টা করছিল। মেয়েটা যেটা বলেছে যে তার নাকি ঘর বাড়ি নেই, তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমি এই কথা বিশ্বাস করিনি, কিন্তু তার মায়াবতী চোখ দুটো দেখে আমার কেন যেন তার কথা বিশ্বাস করতে ইচ্ছে হলো। তারপর সে আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন? আমি বললাম, আমার বাড়ি দিয়ে আপনার কি কাজ? আমি আজকে এখানে থাকি, কালকে ওইখানে থাকি, এই হচ্ছে আমার জীবন। তারপর উনি বলল কি যে, আপনি কি করেন? আমি বললাম, আপনি কি কানা নাকি, দেখছেন না আমি ট্রাক চালাই এবং এরকম করেই আমার সংসার চালাতে হয়। সে বারবার করে জিজ্ঞেস করছিল, আপনার বাড়িতে কি আছে? আমি কোনো কথার উত্তর দিচ্ছিলাম না। আচমকা সে আমার হাতটা খপ করে ধরে বলল কি যে, এই যে শুনছেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার বাড়িতে কি আছে? আমি তখন বললাম, এত কিছু শুনে কি করবেন, গেলে তারপর বুঝতে পারবেন। সে আমাকে বলল, সত্যি আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? আমি বললাম, তাছাড়া তো উপায় নেই, এখন আমি আমাদের বাড়ির দিকেই যাচ্ছি। মেয়েটা তাতে করে বেশ খানিকটা খুশি হলো, তাতে করে বোঝাই যাচ্ছে। বেশ খানিক্ষণ গাড়ি চালানোর পরে প্রায় বিকেল টাইমে আমি আমাদের এলাকার যে বাজার আছে সেই এলাকার বাজারে এসে পৌঁছলাম। অনেকদিন পর বাড়িতে ফিরছি, নিশ্চয়ই এখন বাজার টাজার করে নিয়ে তারপরে ফিরতে হবে। আর বাড়িতে এরকম অবস্থায় ফিরলে নিশ্চয়ই মা বকাঝকা করবে, আর নিশ্চয়ই বাড়িতে চাল ডাল খাবার দাবার কিছু নেই। অনেকদিন পরে এসেছি যেহেতু খাবার দাবার নিয়ে যাই। এটা বলে আমি মেয়েটিকে বললাম, আপনি গাড়ির ভিতরে চুপচাপ বসে থাকবেন, এটা কিন্তু আমার নিজের বাজার, এখানে যদি আপনার সঙ্গে আমাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু খারাপ ভাববে, ঠিক আছে? মেয়েটি আমাকে বললো, খারাপ ভাববে কেন? আমি বললাম, আপনি যে বোকা সেই জন্য খারাপ ভাববে, চুপ করে বসে থাকুন, কোনো কথা বলবেন না, আর জানলা দিয়ে যেন কোনোভাবে আপনাকে না দেখা যায়, আমি সব আটকে যাচ্ছি, ঠিক আছে? মেয়েটি চুপচাপ একদম ভদ্রমীর মতো চুপচাপ এখানে শুয়ে রইল। আমি চাল ডাল এবং সমস্ত বাজার করতে মাছটাছ কিনতে মোটামুটি সন্ধ্যার 7টা পর্যন্ত বেঁচে গেল। তো সন্ধ্যা 7টা মানেই তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। আমি এই সময়টার অপেক্ষা করছিলাম, আর মাঝখানে কারোর সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে গল্প করে একবারে ফিরলাম আর কি। যাক, ট্রাকটা নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। ওই বাজার থেকে 2-3 কিলোমিটার ভেতরেই হচ্ছে আমাদের বাড়ি। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সমস্ত জিনিসপাতি নামালাম। ট্রাকের শব্দ শুনে আমার মা ছুটে আসলো। আমাদের বাড়ির সামনে বিশাল বড় জায়গা আছে ট্রাক রাখার জন্য। আমি যখনই বাড়ির দিকে আসি তখনই এখানে ট্রাক রাখি, এবং এই বাড়ির সামনেই হচ্ছে গিয়ে ট্রাক রেখে আমি ভেতরে গেলাম আর কি। ভেতরে ততক্ষণে মেয়েটি হচ্ছে গিয়ে ট্রাকের ভিতরে বসে আছে। আমি সেরকমটাই করে গিয়েছিলাম, এবং সমস্ত জিনিসপাতি বের করে আমি তাকে বলে গিয়েছিলাম যে আপনি এখানে একটু বসুন, আমি বাড়ির পরিস্থিতি কি দেখে আসি, কারণ আমার চাচিরা ভালো না, তেনারা যদি বাড়িতে থাকেন তাহলে আপনাকে নিয়ে উদ্ভট সব কথা বলবে। তারপর উনি বলল কি যে, কেন চাচিরা বোধহয় পরে দেখবে না? কথা শুনে বোঝা গেল যে মেয়েটা এখানে 1-2 দিনের জন্য থাকতে আসেনি। আমি বললাম, আমি কিন্তু এখানে 1-2 দিনের বেশি আপনাকে রাখতে পারবো না, কারণ চাচিরা নিশ্চয়ই বাড়ি নেই, ওনারা ফিরলে আমরা দেখলে তখন খারাপ কথা বলবে। তখন মেয়েটি বলল, আপনি বলবেন যে আমি আপনাদের আত্মীয়, আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে চুপচাপ বসুন, আমি দেখি, ভিতর থেকে দেখে আসি। আমি জিনিসপাতি নিয়ে যখন আমাদের বাড়ির ভিতরে ঢুকলাম, আমার মা ততক্ষণে বাড়ির বাইরে প্রায় চলে এসেছে। সে বলল কি যে, কি রে বাবজান, এতদিন পরে আসলি? আমি বললাম, হ্যাঁ মা, এদিকে আসছিলাম, তো ভাবলাম একটু ঘুরে যায় বাড়ি থেকে। ততক্ষণে মেয়েটা ট্রাক থেকে নেমে আমার পেছন পেছন আসা শুরু করেছে, সেটা আমি দেখিনি। তারপর আমার মা আচমকা বলে উঠল, এই মেয়েটাকে? আমি তো তখন হয়ে গেলাম, কারণ ওনাকে আমি ট্রাকে বসতে বলেছিলাম, কিন্তু ততক্ষণে আমার মা হচ্ছে গিয়ে মেয়েটাকে দেখে ফেলেছে। মেয়েটার মুখে সুন্দর একটা নাকাব পরা এবং খুব সুন্দর একটা বোরকা টাইপের একটা সাদা রঙের জামা পরা। তার গা থেকেও যে সেই অদ্ভুত রকমের ঘ্রাণ আসছে, সেটাও অদ্ভুত রকমের। আমার বোনও দৌড়ে এসে বলল কিছু, ভাইয়া এটা কি ভাবি নাকি? আমি বললাম, ভাই উল্টাপাল্টা কথা বলিস কিসের জন্য, আগে তো শুনবি সব কিছু, তাই না? তারপর
উনি হচ্ছে গিয়ে সামনে এগিয়ে আসলেন এবং আমার মাকে পাশ দিয়ে সালাম করলেন। মাও ততক্ষণে বুঝে গিয়েছে যে এটা আমার বই। আমি বললাম, আরে মা, আমি সব কিছু বলতেছি, ভিতরে চলো তো, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো না কি? আর চাচিরা কি বাড়িতে আছে? তখন মা বললো, না ওরা তো বাড়ি নাই, ওরা সম্ভবত ঢাকা গেছে, হয়তো আসবে সপ্তাহখানিকের মধ্যে। তখন মেয়েটা বললো, যাই হোক, আপনার পেরেশানি তাহলে কেটেছে। আমি বললাম, আপনি কথা কম বলেন, আপনি দুদিনের মধ্যে এখান থেকে যাবেন। তারপর আমরা ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পরে আমার মা জিজ্ঞেস করলো যে এবার বলতো কে? আমি তখন বললাম, আসলে মা, রাস্তায় ওই মেয়েটা বিপদে পড়েছিল, তখন আচমকা আমার ট্রাকে হচ্ছে গিয়ে তার আশ্রয় নিতে হয়েছে। আসলে তার বাড়ি থেকে তাকে নাকি বের করে দিয়েছে, এই কারণে সে এখন হেল্পলেস, সে এখন কোথাও যেতে পারবে না, আমাদের বাড়িতে আশ্রয় নেওয়ার কথা বলেছে। তবে সে 2-3 দিনের মধ্যে ঢাকা চলে যাবে এবং সেখানে গিয়ে সে কাজবাজ করে তারপর তার আখের সে গোছাবে। আমি এখানে আছি 2-3 দিন, আমি সাথে করে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তারপর মা বললো কি যে, আরে সমস্যা কি, ওইখানে থাকুক না কিছুদিন, আর আমাদের এখানে তো আমরা মা মেয়ে একাই থাকি, সব মিলিয়ে তো সমস্যা হবার কথা না। আমি বললাম কি যে, সমস্যা হবে না না হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও বলেছে এখান থেকে 2 দিন পরে চলে যাবে তো চলে যাবে, আর এখানে আমি এক্সট্রা লোক খাওয়াতে পারবো না। মেয়েটা আমার কথা শুনে হয়তো অনেকটা কষ্ট পেয়েছে, তবে আমি ইচ্ছা করে বলিনি এগুলো। আমি যা টাকা পাঠাই তা দিয়ে এখানের চলাচল খুব একটা ভালোভাবে চলে না, আর নিজের চলা সব মিলিয়ে ভালো টাকা ইনকাম করতে হয় আমাকে। তো আরেকজনের পেট যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাকে সেটা পোহাতে হবে। আমার মা মেয়েটার সঙ্গে কথা বলতে লাগলো এবং বলতে লাগলো, তোমার বাড়ি কোথায়, কি করো? তো মেয়েটা আমার ছোট বোনের রুমে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা গল্প করছে। আমি যে সেখানে যাব, যদি মেয়েটা নাকাপ খুলে বসে থাকে এবং আমাকে দেখে বিব্রত বোধ করে, এমনিতেই তাকে অনেক ফালতু কথা শুনিয়েছি। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রায় রাত 11টার দিকে বাড়িতে ফিরলাম। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে যখন বাড়িতে ফিরলাম, আমি খেয়াল করলাম মেয়েটা তখন আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমি তখন বললাম, মা কোথায়, ওনার কি ঘুমিয়ে পড়েছে? তখন মেয়েটি বলল, হ্যাঁ, আপনার মা অসুস্থ তো, তাই সে আসলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আপনার বোন পড়াশোনা করছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আর ওই সময় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি আসলে খুবই দুঃখিত, আসলে গরিবের সংসার তো, বুঝতেই পারছেন। তারপর মেয়েটি বলল, আরে সমস্যা নেই, আমি এসবে কিছু মনে করিনি, আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন সেটাই আমার জন্য অনেক, আপনি খেয়ে নিন। আমি বললাম, আপনি আমার জন্য এখন পর্যন্ত না খেয়ে বসে আছেন? মেয়েটি বলল, সবাই তো ঘুমিয়ে পড়েছে, আপনার জন্য আমি বসে না থাকলে আপনি এসে কিভাবে খেতেন? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনিও খেয়ে নিন। সে বলল কি যে, আমি আপনার মায়ের সঙ্গে খেয়ে নিয়েছি, আপনার জন্য বসে আছে, আপনি খান, খেয়ে আমি সব কিছু গুছিয়ে রাখবো। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বারান্দায় বসলাম। মেয়েটি তখন বারান্দায় নেমে আসলো, তখনও তার গায়ে সেই পোশাকটা পরা। আমি বললাম, আপনি এই পোশাকটা চেঞ্জ করেননি? আমার বোনের কাছ থেকে জামা নিয়ে তার জামাইতে পরতে পারতেন, আমার বোন আর আপনি তো প্রায় একই রকমের। তখন ও বলল কি যে, না না সমস্যা নেই, আমি এই ড্রেসেই ঠিক আছি, আর তাছাড়া আমি সব ড্রেস পরে তো অভ্যস্ত না, হেজিটেট ফিল হতে পারে। তারপর আমি বললাম কি যে, হ্যাঁ তা অবশ্য ঠিক। তারপর মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার বাবাকে দেখতে পাচ্ছি না, উনি কোথায়? আমি তখন বললাম, আমার বাবা নেই, উনি অনেক বছর আগেই মারা গিয়েছে। মেয়েটি তখন বলল কি যে, আমি খুবই দুঃখিত আপনাকে এই কথা জিজ্ঞেস করার জন্য। তারপর সে আমাকে আবার জিজ্ঞেস করতে লাগলো যে, আপনার বাবা কিভাবে মারা গেলেন এবং আপনাদের পরিবারে কি আর কেউ নেই, আপনারা দুইজনই? তখন আমি বললাম, হ্যাঁ, আমার বয়স যখন 11 কি 12 বছর, তখন হচ্ছে আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার চাচা চাচিরা আমাকে অনেকভাবে হেয় করেছে এবং কেউ আমাদেরকে বিন্দুমাত্র হেল্প করার চেষ্টা করেনি। অনেক কষ্ট করে ছোটবেলাটা পার করেছি। তারপর আর কি, পড়াশোনা এক প্রকার বন্ধ হয়ে গেল একটা সময় গিয়ে। এর পরবর্তীতে আমার আর পড়াশোনা করা হয়নি। তারপর শুরুতে ট্রাকের হেল্পারি করতাম, হেল্পারি থেকে আস্তে আস্তে ড্রাইভিং শিখেছি এবং ড্রাইভিং শিখে এখন ড্রাইভিং করি। আগের থেকে ভালো টাকা পাই, তবে শুধুমাত্র পরিবার চালানোর জন্যই আমাকে এরকমভাবে চলতে হয় এবং সব মিলিয়ে এরকমভাবে আমার জীবন যাচ্ছে। আসলে জীবন কোন দিকে যাচ্ছে কিছু জানি না। আমার খুব শখ ছিল বড় হয়ে পড়ালেখা করে ডাক্তার হব, কিন্তু সেই শখ আমার আর কখনো পূরণ হলো না, শুধুমাত্র পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে। আমার ছোট বোনটা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে। তারপর আমার মা মাঝে মধ্যে অসুস্থ হয়, সব মিলিয়ে মায়ের জন্যও খুব খারাপ লাগে। আমার যে কি হবে কিছুই বুঝতে পারছি না, সব মিলিয়ে এরকমভাবেই আমার দিন কাটছে। মেয়েটি আমাকে তখন আমার কাছে এসে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি এখন তাহলে শুয়ে পড়ুন। আমি শুয়েতাম হচ্ছে বারান্দার রুমে, আর ও হচ্ছে গিয়ে আমার ছোট বোনের সঙ্গে ঘুমাতে গেল। আচমকা মধ্যরাতে চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। আমার ছোট বোন ঘুম থেকে উঠে দেখে যে তার
পাশে নাকি তার ওই আপুকে মানে হচ্ছে যে মেয়েটাকে নিয়ে এসেছি সেই মেয়েটার শরীরের অবয়ব ঠিক বোঝা যাচ্ছে, তবে তাকে দেখা যাচ্ছে না। তার ভাষ্য হচ্ছে এটাই। সে এরকম বলেই সকালবেলা চিৎকার দিয়ে উঠেছে। প্রায় তখন ফজরের আজান দিবে দিবে এরকম একটা অবস্থা। তো তখন সকালে ভিতরে গিয়ে দেখি মেয়েটি তার পাশে শুয়ে আছে। তবে ও এরকমভাবে চিৎকার দিয়ে উঠলো কিসের জন্য? ও আমাকে বললো যে অনেক স্পষ্ট এরকমভাবে দেখেছে, উঠেছে পড়ার জন্য, লাইট জ্বালিয়ে দেখে এই অবস্থা। তারপর আমি বললাম কি যে হয়তো তুই ভুল দেখেছিস, হয়তো ঘুমের ভিতরে স্বপ্ন দেখে তোর ঘুম ভেঙে গিয়েছে, এরকমটা বললো। তো মেয়েটি তখনও কোনো শব্দ না করে ঘুমাচ্ছিল। আমি বললাম ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দে। আর তখন ওর মুখের উপর একটা কাঁথা টানা ছিল, যাতে করে তার চেহারাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। পরের দিন আমি সকালবেলা উঠে বাজারে চলে গেলাম, কারণ মাংস কিনে আনতে হবে। যেহেতু মেয়েটি আমাদের বাড়িতে এসেছে, আর আমাদের বাড়িতে মাংস আমি আসলে শুধুমাত্র রান্না হয়, এছাড়া তারা রান্না করে খায় না, কারণ হচ্ছে আমাকে রেখে এরা ভালো মন্দ কিছু খায় না। আমি বাজারে গিয়ে মাংস, পোলাও এবং মেয়েটির জন্য একটা কাপড় কিনে নিয়ে আসলাম। মেয়েটির তো কোনো কাপড় নেই, ওই একই কাপড় পরে সে হয়তো ঘুরে বেড়াতে পারবে না। তার জন্য এক সেট জামাও কিনলাম এবং সেই সাথে আরও বেশ কিছু জিনিস কিনলাম। তারপর তাকে সেগুলো বাড়িতে নিয়ে দিতেই সে বেশ খানিকটা খুশি হয়ে গেল। বলল কিছু আপনাকে ধন্যবাদ, এই জিনিসটার আমার খুব দরকার ছিল, তবে আপনি যে এরকমভাবে এই জিনিসটা দিয়ে উপকার করবেন সেটা ভাবতে পারিনি। আপনি আসলে খুব ভালো একজন মানুষ, আমি আগেই বলেছিলাম। তারপর আমি বললাম আচ্ছা আচ্ছা হয়েছে, ঠিক আছে, আমি মোটেই ভালো না, এটা আপনাকে দিলাম, আপনি পড়ে নিন, ঠিক আছে। আর এই যে বাজার নিয়ে আসলাম, ছোটো বোন কোথায় আমার? তো ডাক দেওয়ার পরে ও আসলো, বলে কিছু এগুলো রান্না কর। তখন ও নিজে থেকেই হচ্ছে গিয়ে মেয়েটি নিজে থেকেই আমার হাত থেকে সেই জিনিসগুলো নিল এবং নিয়ে বলল আচ্ছা আজকে আমি রান্না করি। আমি বললাম আপনি কি রান্না করতে পারেন? তখন ও বললো রান্না করতে পারি না, তবে ও আমাকে শিখিয়ে দিবে, আমি ওর সঙ্গে হেল্প করব, ঠিক আছে। মা হচ্ছে কি অসুস্থ ছিল, যার কারণে মাকে ওরা কাছেও ভিড়তে দেয়নি। মেয়েটি আসার পর থেকেই মা যেন কেমন আনন্দ এবং উৎফুল্ল হয়ে পড়েছে, সে একদম হাসি খুশি থাকে। ওই দিন দুপুরবেলা যখন গোসল করে আমি জানালা থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়ালাম, তখন আমি খেয়াল করলাম যে মেয়েটিকে ঘরের ভেতর থেকে দেখা যাচ্ছে, মানে তাকে দেখতে একদম সত্যি চাঁদের মতো, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি মেয়েটির চেহারা দেখতেও চাই না, কারণ সে নিশ্চয় অনেক সুন্দর, নিশ্চয়ই তার সুন্দর চেহারা দেখলে আমি তার প্রেমে পড়ে যাবো, এই ভয়তে আমি তার চেহারা দেখবো না বলে পণ করলাম। কিন্তু প্রকৃতির নিয়ম তার খণ্ডানো যায় না। সন্ধ্যার দিকে আমি যখন বাড়িতে ফিরলাম, তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই, মানে হচ্ছে কারেন্ট ছিল না আর কি। তো তখন হচ্ছে গিয়ে মেয়েটি আলো জ্বালালো, ওই আলো জ্বালানো অবস্থায় তার চেহারার নাকাবটা সব খোলা ছিল আর কি। তো তার মুখের সামনে হচ্ছে ওই চেরাকটা ধরানো, যেটা কিনা হচ্ছে সম্পূর্ণ একদম আলো দেয়। তো বিদ্যুৎ ছিল না বলে সে চেরাক ধরে এখানে দাঁড়িয়ে আছে। তো ওই আলোতে তাকে এত সুন্দর দেখা যাচ্ছিল, যেন ভয়ঙ্কর সুন্দর সে। তার দিকে তাকিয়ে আমি থ করে তাকিয়ে থাকলাম। সে আমাকে দেখে সঙ্গে সঙ্গে পেছন দিকে ঘুরে গেল। আমি তখন বললাম আপনি তো অনেক সুন্দর, এত সুন্দর চেহারা আপনি নাকাবের পেছনে লুকিয়ে রাখেন কিসের জন্য? পর্দা করেন তাই না? মেয়েটি কোনো কথা বলল না, সে ভয় পেয়ে নাকি লজ্জায় ওই রুমে চলে গেল। তার পায়ে একটা সুন্দর পায়েল পড়েছে, এই পায়েলটা আমি আজকে কিনে এনে দিয়েছি। এত চমৎকার পায়েল যে তার পায়েলের শব্দ শুনে আমার মনের ভেতরে যেন অন্যরকম হার্টবিট চলতে লাগলো এবং অন্যরকম একটা শব্দ হতে লাগলো। আমার কিছু মাথায় ঢুকছিল না যেটা কি ধরনের অনুভূতি। সব মিলিয়ে আমার কাছে কেমন যেন খুবই অস্বস্তি লাগছিল মেয়েটিকে দেখার পর থেকেই। এর আগে আমি একটা প্রেম করেছি স্কুলে থাকতে, তারপরে আর পরিবারের চাপে প্রেম টেম করা হয়নি। তবে প্রেমের অনুভূতি যে আমার মধ্যে নেই এমনটা না। মেয়েটিকে দেখার পর থেকে আমার কেন যেন অন্যরকম উতলা উতলা লাগতে শুরু করলো। তার প্রতি আমার এরকম গভীর অনুভূতি কেন সৃষ্টি হয়েছে আমি বুঝতে পারছি না। মাত্র 1-2 দিনের পরিচয়ে এটা কি বলে আমি সেটাই বুঝতে পারছিলাম না। মেয়েটি আমাকে দেখিয়ে বেশ খানিকটা লজ্জা পেয়ে ভিতরে চলে গেল। তারপর আমি এবং সকালে মিলে রাত্রেবেলা খেতে বসলাম। আমি যেহেতু মেয়েটিকে দেখে ফেলেছি, সেহেতু ওই রাত থেকে আর নাকাব পড়লো না ঘরের ভিতরে সে ওরকমভাবেই চলাচল করতে লাগলো। আমার কেন যেন মেয়েটিকে রেখে ট্রাক নিয়ে যেতে একদমই ইচ্ছে হচ্ছিল না। কিন্তু ওইদিনকে মনিব আমাকে বলল যে দ্রুত তোমার দিনাজপুর থেকে বগুড়া 1 ট্রাক মাল পৌঁছাতে হবে, দ্রুত তুমি ট্রাক নিয়ে যাও। তো আমি অনেকটা অনিচ্ছা থাকা সত্ত্বে, যেহেতু কাছের এলাকা, সেহেতু আমি দ্রুত চলে গেলাম শহরে। এবং শহরে গিয়ে ওই রাত্রেবেলা হচ্ছে আমি বাড়িতে ফিরিনি, আমি হচ্ছে কি এই ট্রাকে মাল নিয়ে চলে গেলাম হচ্ছে বগুড়া। ওইখান থেকে মাল নিয়ে আবার হচ্ছে কি আমাকে রংপুর যেতে হবে। তো নিজ বিভাগের ভিতরেই ছিল যেহেতু আমি এই কাজটা করেছি, না হলে হয়তো করতাম না। আর মালিকের কথা তো শুনতেই হবে, তার ট্রাক এরকমভাবে বসিয়ে রেখে তো আমি তার ইনকামে ভাটা ফেলাতে পারি না। তো যাই হোক, তার কথা শুনে আমি হচ্ছে পুরো একদিন এরকম ঘরের বাইরে থাকলাম। যখন আমি বাড়িতে ফিরলাম,
তখন মেয়েটি আচমকা সেই পায়েল পরে বাইরে দৌড়ে আসলো। দৌড়ে এসে বলল কি যে, আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো? আপনাকে না দেখে আমার ভীষণ ভয় লাগছিল। আপনি আমাকে বলে যাননি কেন? আমি বললাম, আমি ট্রাকে গিয়েছিলাম। আপনি জানেন না যে আমি ট্রাক চালাই? আর মনিব যদি আমাকে না যেতে বলে তাহলে তো আমাকে যেতেই হবে, না গেলে তো আমার চাকরি থাকবে না। মেয়েটি তখন আমাকে বলল, আপনার চাকরি করতে হবে না, আমি আপনাকে খাওয়াবো। আমি বললাম, সেটা বললে কি হয় নাকি? আপনার নিজেরই কোনো ঠিকানা নেই, আপনি আমাকে কী খাওয়াবেন? তখন সে বলল কি যে, আরে কি বলেছে আমার ঠিক? এটা বলে সে থেমে গেল। আমি বললাম কি যে, কি বলছেন? ঠিকানা কি? আমি আসলে তখন স্পষ্ট শুনতে পাইনি সে বলেছে কি বলেছে আর কি, তবে সে কিছু একটা বলতে চেয়েছে সেটা স্পষ্ট শুনতে পেয়েছি। আমি আসলে কিছু বুঝতে পারলাম না, যে তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আপনি কি বলছেন, মানে ঠিকানার জন্য কি জন্য বললেন? মেয়েটি তখন মাথা নিচু করে বলল, না কিছু না। মেয়েটির পায়ের নুপুর এবং সেই সাথে তার যে শরীরের ঘ্রাণ এবং তার চেহারা সব কিছু মিলে আমাকে এত পরিমাণ বিমোহিত করেছে যে তার প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি চলে এসেছে। এটা কিসের অনুভূতি ছিল জানি না, মাত্র 3-4 দিনের পরিচয় তার সঙ্গে এরকম অ্যাটাচমেন্ট আমার হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। সে হচ্ছে আমাদের বাড়িতে এরকমভাবে থাকছিল, সেটা আমার কাছে খুব ভালো লাগছিল। শুরুতে একদম বিরক্তি লাগছিল, পরবর্তীতে ভাবলাম যে যে কয়দিন আছে সে কয়দিন থাক, তার ঠিকানা আর যাই হোক না কেন সে এখানেই থাক, তাতে করে আমার ভালো লাগবে। এই অনুভূতির মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপর আচমকা সেদিন রাতে, মানে হচ্ছে 3-4 দিন পরে রাতের বেলা আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেছি অর্ধেক রাতে, প্রায় 1:30 থেকে 2টা হবে ওই টাইমে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি। তো ওই রাতে হচ্ছে গিয়ে আমি খেয়াল করলাম যে আমাদের বাড়ির সামনে একটা ভিটা আছে, সেই ভিটা হচ্ছে গিয়ে একদম সম্পূর্ণ গাছ দিয়ে ভরা। তো সেই ভিটার ওপর দিয়ে কোনো একটা জিনিস উড়ে ওই ভিটার উপর নামলো, এবং তখন আমি খেয়াল করলাম ওই যে মেয়েটি সে হচ্ছে গিয়ে ওই সময় উঠানের উপর দাঁড়িয়েছিল। আমি যখন উঠলাম ওকে উঠানোর উপর দেখেছি, এবং দেখলাম যে ও ওই জঙ্গলের ভিতরে গেল, এবং ওপর থেকে কোনো একটা আলো উপর থেকে নিচে নেমে আসলো। ও জঙ্গলের ভিতরে ঢুকে গেল, আলোটাও নিভে গেল। আমি তখন চোখ খুঁজলে দ্রুত বাইরে বেরিয়ে আসলাম। তো তখন আমি তাকে ডাকতে শুরু করলাম, এই যে শুনছেন, এই যে আপনি কোথায় যাচ্ছেন এত রাত্রেবেলা? আমি তখন প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। তখন মেয়েটা আমাকে পেছন থেকে ডাক দিল, বললো কি যে, এই যে আপনি ওদিকে যাবেন না। আমি তখন বললাম, আপনি পেছনে, তাহলে সামনে কে? তো তখন উনি আমাকে বলল যে, আপনি ভুল করে ওদিকে যাবেন না। রাত্রেবেলা আমাকে যদি বাইরে দেখেন অথবা এরকম কোনো কিছু দেখেন তাহলে ভুল করে বাইরে যাবেন না, ঠিক আছে? আপনার বিপদ হতে পারে। আমি তখন বললাম, বিপদ মানে? তো তখন ও আমাকে দ্রুত হচ্ছে কি ওইখান থেকে আমার হাত তখন ধরেছে। এর আগে তো ওর হাত আমি ওকে শুয়ে দেওয়ার সময় ধরেছিলাম, এবার নিজে থেকেই আমার হাতটা খপ করে ধরে আমাকে টেনে ঘর দিকে নিয়ে আসলো। বললো কি যে, আপনি রাতের বেলা কাউকে দেখে অবশ্যই নিচে নামবেন না, ঠিক আছে? এবং ট্রাক চালানোর সময় না, আপনার বিপদ হতে পারে। আমি বললাম, বিপদ হতে পারে মানে কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তখন সুরাইয়া বলল কি যে, শুনুন, আপনার বিপদ আছে এবং আমি আপনাকে বলছি সেই জন্য আপনি বের হবেন না বাইরে, ঠিক আছে? আপাতত এই কয়েকদিন, তারপর আমি সব কিছু ঠিক করে দিব। আমি বললাম, আপনার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল যে, আপনার বুঝতে হবে না, আপনি চুপচাপ আমি যা বলছি সেটা শোনেন। মানে একজন প্রেমিকা যেরকমভাবে শাসন করে ঠিক ওরকমভাবে আমাকে শাসন করতে লাগলো এবং বলল, আমি যেটা বলছি সেটা শোনেন, ঠিক আছে? তারপর তার কথা শুনতে আমার বাধ্য হলো, কারণ হচ্ছে তার কথা শুনতেই হবে আমাকে। এরকম করে ওই দিন রাতে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু গত রাতে এরকমটা কেন করলো সুরাইয়া আমি সেটাই বুঝতে পারলাম না। মেয়েটার নাম সুরাইয়া। সকালবেলা উঠে আমি সুরাইয়াকে বললাম, আচ্ছা সুরাইয়া, তুমি এরকমভাবে কেন বললে? সুরাইয়া সকালবেলা উঠে গোসল করেছে এবং তার গোসল করার রূপ দেখতে এত চমৎকার সেটা বলে বোঝানো সম্ভব না। আমি যে কানের দুল তারপর পায়েল কিনে এনে দিয়েছি সেগুলো সে পরেছে, এমনকি আমি যে ড্রেসটা কিনে এনে দিয়েছি সেগুলো পরেছে। একদম দেখতে পিওর খাঁটি বাঙালি মেয়ের মতো লাগছে। এতক্ষণ তাকে হয়তো আফগানি বা ওই দেশের কোনো মেয়ের মতো লাগছিল সে যে ড্রেস পরিধান করতো, তবে এই ড্রেস পরে তাকে একদম সত্যিকারই বাঙালির মতো লাগছে। তার প্রেমে যে আমি একদম সত্যি সত্যি পড়ে গিয়েছি তা একদম বোঝাই যাচ্ছে, কারণ আমার হার্টবিট বেড়ে যায় সে যখন আমার সামনে আসে। তো এরকম করে আচমকা যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু কারোর কল্পনার ভেতরেও ছিল না। ওই দিন সন্ধ্যার দিকে আচমকা সুরাইয়া ঘর থেকে গায়েব। চারিদিকে কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা বলল কি যে, সুরাইয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ও কোথায় গেছে, কি করতেছে, কি কোথায় আছে কিছুই তো জানি না, আমাকে বলে যায়নি। আমি তখন বাইরে ছিলাম, বাইরে থেকে বাড়িতে এসে মা বলল কি যে বিকাল থেকেই নাকি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, মেয়েটা আবার চলে গেল নাকি, কোথাও গিয়েছে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। তো তখন চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না আর কি।
তো কোথায় গেছে, কি হয়েছে কিছুই বুঝতে না পারার আগেই হচ্ছে গিয়ে ওকে আমি হারিয়ে ফেলেছি, এরকমটা আমি ভাবতে লাগলাম। তবে একটা জিনিস সবথেকে সত্য, যেটা বলে বলে বোঝানো অসম্ভব, যে সুরাইয়া যে কদিন হচ্ছে আমাদের বাড়িতে ছিল, আমার মা একদম সম্পূর্ণ সুস্থ ছিল, এবং এর পরবর্তীতে আমার মা অসুস্থ একদমই কম হয়েছে আর কি। তো এর পরের ঘটনা আমি বলছি। তো ওই রাতের বেলা আমি যখন সুরাইয়াকে খুঁজতে লাগলাম, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। তো প্রায় মাঝখানে আবার 2 দিন কেটে গেল। আমি সাধারণত বাড়িতে আসলে এত বেশি থাকি না আর কি, সর্বোচ্চ 1 দিন 2 দিন, এর বেশি আসলে থাকা পড়ে না। তবে আমি মালিককে বলেই এই এলাকা বিভাগের ভিতরেই আমি ট্রিপ ফেলানোর চেষ্টা করেছি, যাতে করে আমি বারবার বাড়ির দিকে আসতে পারি। অন্যান্য সময় হয়তো অন্য দিকে যাওয়া পড়ে, তবে ম্যাক্সিমাম টাইম এদিকে ট্রিপ মারি। তো 2 দিন সুরাইয়াকে হচ্ছে কি বাড়িতে দেখিনি। হঠাৎ করে আচমকা একদিন সন্ধ্যাবেলা, 2 দিন পরে সন্ধ্যাবেলা সুরাইয়া আচমকা বারান্দায় এসে দাঁড়িয়েছে। তখন তার গায়ে অন্য একটা পোশাক পরা ছিল, ওই রকম আগের ধরনের ড্রেসই, কিন্তু অন্য দামি একটা ড্রেস পরা। আমি সুরাইয়াকে দেখে আমার মনে হচ্ছিল যে তাকে আমি জড়িয়ে ধরি গিয়ে, কারণ তার প্রতি আমার এরকম একটা আবেগ কাজ করছিল যে তাকে গিয়ে জড়িয়ে ধরতে আমার ইচ্ছে হচ্ছিল। কিন্তু জড়িয়ে ধরাটা উপায় নেই, আমি তো তাকে ভালোবাসি না, বা সেও আমাকে ভালোবাসে না, বা সে আমার বউ না। তো তারপর আমি যেতে গিয়েও থেমে গেলাম। তখন আমি সুরাইয়াকে বললাম, আচ্ছা সুরাইয়া, তুমি কোথায় গিয়েছিলে এবং তুমি কেন এরকমভাবে না বলে চলে গেলে? আমার চিন্তা হয় না? এরকম করে বলতে লাগলাম আমি ওকে। তখন ও বলল কি যে আসলে কিছু করার নেই, আমাকে এখান থেকে যেতেই হবে, কারণ আমি এখানে শুধুমাত্র আপনার জন্য ছিলাম, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তারপর মিটি আমাকে বলল যে আপনার ক্ষতি মানে মানে কিসের ক্ষতি, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন মেয়েটি আমাকে সাইডে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল যে আপনার সেই রাতের কথা মনে আছে, যে রাতে আপনার ট্রাকের সামনে কোনো একটা জিনিসকে আপনি উড়িয়ে দিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ, মনে থাকবে না কেন, সেদিনকেই তো তোমাকে পেয়েছিলাম, এ তো সপ্তাহ কয়েক আগের ঘটনা, সপ্তাহ হয়তো 8-10 দিন হবে। তো তখন মেয়েটি বলল যে আপনি যাকে উড়িয়েছেন সে ছিল হচ্ছে একটা বাজে জিন, যে কিনা আমার পিছু নিয়েছিল এবং আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। তবে আপনি তাকে একদম সঠিক সময়ে এসে আপনার ট্রাক দিয়ে উড়িয়ে দিয়েছেন, এবং পরবর্তীতে সে ওখান থেকে ভয় পেয়ে চলে গিয়েছে। তারপর আমি ওইখান থেকে চলে যাচ্ছিলাম, কারণ আমি ওইখান থেকে চলে যেতে পারতাম, তবে আপনার কাছে এসে আপনার ট্রাকে আশ্রয় নিয়েছি এবং আপনার সঙ্গে এতদিন আছি এই কারণে যে আপনি যেন নিরাপদে থাকেন, কারণ আমি জানি ওই শয়তান জিনটা নিশ্চয়ই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য এই কয়েকদিন আপনার সঙ্গে থেকে আপনার নিরাপদ নিশ্চিত করেছি। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর আমি আমার পরিচয় গোপন এই জন্য রেখেছি, কারণ হচ্ছে আপনাকে যদি বলতাম তাহলে হয়তো আপনারা ভয় পেতেন। আমি এই 2 দিন আমাদের এলাকায় ছিলাম, এবং আমার বাবার মাধ্যমে আপনার ওপর থেকে যেন ওই কালো জিনের ছায়াটা সরে যায় সেরকম ব্যবস্থা আমি করেছি, যার কারণে এই কয়েকদিন আপনার সঙ্গে আমার থাকতে হয়েছে। নাহলে ওই দিনকেই আমি ওইখান থেকে চলে যেতাম। শুধুমাত্র আপনার সুবিধার জন্য, আপনার নিরাপত্তার জন্য আপনার সঙ্গে আপনার বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল। তবে এই কথাটা আমি আপনাকে না বলেও যেতে পারতাম, যেহেতু আপনি আমাকে এতখানি উপকার করেছেন, এবং সে সাথে এই কয়েকদিন আসলে আমাকে বুঝতেই দেননি যে আপনারা আমাকে আপনার বাড়ির অতিথি হিসেবে রেখেছেন। তবে আপনি অনেক ভালো মানুষ, আপনি সবসময় ভালো থাকবেন, এটাই আমি দোয়া করি আর কি। এবং আপনি এখন থেকে নিরাপদ, এটাই আমি বলার জন্য আপনার কাছে এসেছি। তো সুরাইয়া যখন এই কথা বলছিল, তখন আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছিল, এবং সে যখন এটা বললো যে সে কোনো মানুষ নয়, সে হচ্ছে একটা জিনের মেয়ে এবং সে একটা পরী, এই কথা শোনার পর আমার চোখ দিয়ে তখন অনর্গল পানি পড়তে শুরু করলো, যে এই কয়েকদিনের দেখায়, এই কয়েকদিনের চলায় আমি তাকে ভালোবেসে ফেলেছি। অথচ সে কি সুন্দর, খুব মানে নিরিবিলি, একদম খুব নিশ্চিতভাবে আমাকে বলছে যে সে আমার নিরাপদের জন্য এখানে ছিল এবং সে এখন চলে যাবে। মানে আমার প্রতি তার কোনো ফিলিংস বা অনুভূতি হয়তো জন্মায়নি, বা জন্মাবে বা কেন? সে তো আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবেসেছি। হয়তো আমিই বোকা ছিলাম যে এরকম একটা মেয়েকে, যে কিনা কোনো মানুষ না, একটা জিন, না জেনে শুনে তার প্রেমে পড়া। তবে ওই সময় যে আমার চোখ বেয়ে পানি পড়ছিল সেটা সুরাইয়া দেখেছে কিনা আমি জানি না, তবে আমি আমার নিজের অশ্রু লুকাতে পারিনি। হয়তো দেখেছে, আবার হয়তো দেখেনি। জায়গাটা ছিল অন্ধকার। সুরাইয়া যাওয়ার সময় আমার হাতে একটা থলি দিয়ে গেল, বলল কি যে এটা আপনার জন্য, আপনি এটা না করবেন না দয়া করে। সুরাইয়া তো আমার হাতে শুধুমাত্র থলিটা দিল, কিন্তু ওই ছিল ওর হাত লাস্ট স্পর্শ করা আর কি। আমি আসলে ওই থলিটার ব্যাপারে তেমন কোনো আগ্রহী ছিলাম না। আমি আগ্রহী ছিলাম শুধুমাত্র ওর প্রতি, যে ও আমাকে এইভাবে রেখে চলে যেতে পারবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো ওই রাতে হচ্ছে গিয়ে আমাকে তখন বলে যে আপনি থাকেন, আমি তাহলে চলে গেলাম। হ্যাঁ, আর যদি কোনোদিন কোনো প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ডাক দিন, আপনি আমাকে আমার নাম ধরে ডাকলে আমি চলে আসবো। আমার নাম সুরাইয়া শুধুমাত্র আপনার জন্য, এই নাম আমি আপনার জন্য রেখেছি।
তারপর ও হচ্ছে কি ওইখান থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যেতে লাগলো। আমি ওকে হারানোর পর বুঝতে পারলাম যে ও আসলে কি জিনিস ছিল, এবং এর আগেও ওর প্রতি আমার যে অ্যাফেকশন, যে মায়া, যে ভালোবাসা কাজ করত, সেটা আসলে আর কোনোদিন আমার জীবনে আসবে কিনা আমি জানি না। তবে আমি সুরাইয়ার জন্য অপেক্ষা করেছি, যদি ও আমার ভালোবাসা বুঝতে পারে সেটার জন্য। ও আমার চোখের জল সেই রাতে দেখেছে কিনা আমি জানি না, তবে এটা খুব সত্য যে আমি ওকে খুব ভালোবাসি। সুরাইয়া আমার বাসায় আসার পর থেকেই আমার বাড়িতে আমার মা সুস্থ হয়ে যায় এবং আমার অভাব অনেকটা কেটে যায়। কারণ সুরাইয়া যাওয়ার সময় যে থলেটা আমাকে দিয়ে দিয়েছিল, সেই থলের ভিতরে বেশ কিছু স্বর্ণালঙ্কার ছিল, যেগুলো সুরাইয়া আমার ছোট বোনের বিয়ের জন্য এবং আমার ব্যবসা শুরু করার জন্য দিয়েছিল। আমি ওকে অনেক কথা বলেছিলাম, আমার কষ্টের কথা, যে কীভাবে আমি স্ট্রাগল করে বড় হয়েছি, আমি কিভাবে একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলাম বা আমার মায়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম। তো ও সম্ভবত এইসব জিনিস শুনেছে এবং ও আমাকে বলেছে যে এই জিনিস নেওয়ার জন্য নাকি ওদের দেশে গিয়েছিল এবং সেই সাথে আমার সুরক্ষা নিশ্চিত করার জন্য গিয়েছিল। তো এগুলো আনতে একটু দেরি হয়েছে, গোছাতে দেরি হয়েছে, এই জন্য হচ্ছে গিয়ে আমার ওর আসতে দেরি হয়েছে, আমাকে এটাই বললো। তো ওর গায়ের সেই ঘ্রাণ এখনও আমার নাকে ভেসে আসে, ওর শরীরের সেই ঘ্রাণ আমি এখনও অনুভব করতে পাই। মাঝে মধ্যে ঘুম ভেঙে আমি জেগে উঠে বসে পড়ি, এই মনে হলো যে এই সুরাইয়া বোধহয় এসেছে, সেই পরিটা হয়তো এসেছে এবং আমার সামনে এসে সে বসে আছে, আমাকে ডাকছে। তো আমার এত পরিমাণ কষ্ট হয় মাঝে মধ্যে যে আসলে বলে বোঝানো সম্ভব না। তো সব মিলিয়ে আমার জীবন আসলে ওই দিনকের পর থেকে এরকমভাবেই কাটছে। আমি আসলে পরবর্তীতে ট্রাকের পেশা আসলে বাদ দিয়ে দিই। সুরাইয়া আমাকে যে সম্পত্তিগুলো দিয়ে গিয়েছিল, সেই সম্পত্তির কিছু অংশ দিয়ে আমি আমার সেই ব্যবসা শুরু করেছি আমাদের গ্রামের বাজারে। আর হচ্ছে বাকি জিনিসটুকু আমার বোনের জন্য রেখে দিয়েছিলাম এবং পরবর্তীতে আমার বোনকে হচ্ছে গিয়ে বিয়ে দেই সেই স্বর্ণালঙ্কারের মাধ্যমে এবং আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে। তো গত 2023 সালে আমি আসলে বিয়ে করেছি। আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, তবে মা হচ্ছে গিয়ে এখন আগের মতো করে রান্নাবান্না করতে পারে না বা তার শরীরে নানান রোগ ব্যাধি, তো সেই কারণে আমার বিয়ে করতে হয়েছে। তো বিয়ে করার পর থেকে আমার কেন যেন রিগ্রেট ফিল করি, যদি কোনোদিন সুরাইয়া আসে তাহলে হচ্ছে গিয়ে তাকে আমি কি বলবো, এবং আমার ধারণা যে সে কোনোদিন আসবে না, কারণ হচ্ছে সে তো চলে গিয়েছে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে হয়তো আমার কাছে আসতো এবং ওই সময় ফেরত যেত না। তো সব মিলিয়ে আমি এরকমভাবে দুঃখ কষ্ট নিয়ে এখনও জীবনযাপন করছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটা এই পর্যন্তই। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। বরাবরের মতো কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে আছি। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।